নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি স্বপ্নের উড়ান চ্যানেলে। আগামী 16 তারিখে শুক্রবারে যে বাংলা পরীক্ষা উচ্চ মাধ্যমিকের রয়েছে তার একটি শেষ মুহূর্তের সাজেশান নিয়ে। তো আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো নিয়ে এবার একটু আলোচনা করব। তো দেখো, আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু সব কিছুর থেকে দিইনি, যেটা ইম্পর্টেন্ট সেটার থেকে, সেই গল্প বা কবিতা থেকেই আমি কিন্তু প্রশ্ন দিয়েছি। তো প্রথমে চলে আসি, দেখো, ভাত গল্পে। প্রথম প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। 3 নম্বর প্রশ্নটি দেখো, ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে? যে সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, বলতে কি বোঝানো হয়েছে। 4 নম্বর প্রশ্নটি দেখো, ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। কে ভাতের স্পর্শে স্বর্গসুখ পেয়েছিল, কিভাবে সেই অভিজ্ঞতা লাভ করলো। 5 নম্বর প্রশ্নটি দেখো, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। উৎসবকে তার মাথার মধ্যে কিভাবে মেঘ সরে গিয়েছিল, মেঘ সরে গেলে সে কি করেছিল। এর পরের প্রশ্নটি দেখো, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, এখানে কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে বড় উতলা করে। পরের প্রশ্নটি দেখো, উৎসব চরিত্রটি বিশ্লেষণ করো। এই কটি প্রশ্ন আমি ভাত থেকে দিয়েছি, এই প্রশ্নগুলো করে যাও, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। দেখো বন্ধুরা, এবার চলে এসেছি তোমাদের কবিতার সাজেশনে। মহুয়ার দেশ। আগেরবার শিকার এবং রূপনারায়ণের কুলে থেকে প্রশ্ন এসেছিল, সুতরাং এবছর আর আসবে না, এটা ধরে নিয়ে আমরা মহুয়ার দেশ থেকে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখের ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? 2 নম্বর প্রশ্নটি দেখো, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি? 3 নম্বর প্রশ্নটি দেখো, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কাদের কথা বলা হয়েছে, তাদের অবসাদের কারণ কি? পরে দেখো, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। মহুয়ার দেশে কবি কোন স্বপ্ন দেখেছেন? স্বপ্নের সঙ্গে বাস্তবতার কি পার্থক্য অনুভব করেছেন? 5 নম্বর প্রশ্নটি দেখো, মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। বক্তাকে কয়লা খনির শব্দ কোন বিশেষ ইঙ্গিত বহন করে এনেছে? এই কটি প্রশ্ন মহুয়ার দেশ থেকে পড়বে। এরপরে আমি দেখি কবিতা থেকে বলছি প্রশ্ন। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ বলতে কি বুঝিয়েছেন? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরে, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তাকে তার গাছ দেখার দরকার কেন? এরপরে দেখো, ক্রন্দনরত জননীর পাশে মাত্র 2টি প্রশ্ন তোমাদের জন্য আমি এনেছি। প্রথম প্রশ্নটি দেখো, ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, আর এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, আমি তা পারি না। কে কি পারেন না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। বন্ধুরা, এবার চলে এসেছি দেখো নাটকে। বিভাব নাটক থেকে আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছি। আমরা জানি যে 2টো নাটক থেকেই প্রশ্ন আসবে, তো আমরা বিভাব নাটক থেকে প্রশ্নটা দিয়েছি। যদি বিভাব নাটকের প্রশ্নগুলো ভালো করে যাও তাহলে অবশ্যই তুমি কমন পাবে। প্রথম প্রশ্নটি দেখো, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। কে কখন কথা বলেছে? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, বিভাব কথাটির অর্থ কী? বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ, আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি দেখো, জীবন কোথায়? বক্তাকে বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন। চতুর্থ, তাই অনেক ভেবেচিন্তে একটা প্যাঁচ বের করেছি। এমন প্যাচের প্রয়োজন হলো কেন? প্যাঁচটাই বা কী? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, অবশ্যই করে যাবে। এবার আমরা পঞ্চম প্রশ্নে চলে এসেছি। বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে এবং তা কিভাবে এলো আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি দেখো, কোথায় জীবনের খোরাক, হাসির খোরাক নেই। বক্তা কে?
বক্তার এমন মনে হওয়ার কারণ কি? 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমাদের একটা লাভ সিন করা উচিত। বক্তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাটকে যে দৃশ্যটি তৈরি হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এছাড়া আরেকটি অন্তিম প্রশ্ন রয়েছে বিবাহ নাটক থেকে, সেটি হলো, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। বক্তাকে জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হলো। এই প্রশ্নগুলি অবশ্যই করে যাবে। এরপরে দেখো আমি চলে আসছি অলৌকিক থেকে, ভারতীয় গল্প অলৌকিক, কর্তার সিং দুগ্গলের লেখা। দেখো এখানে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চায় থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? এরপরে দেখো, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, অথবা দিয়ে একই উত্তর হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল? চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল তা সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্নটি দেখো, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে, এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। এই প্রশ্নগুলো করে যাবে অবশ্যই। এবার দেখো আমার বাংলাতে চলে আসছি। আমার বাংলা থেকে আমি মাত্র 3টে গল্প তুলে ধরেছি, একটা হাত বাড়াও, একটি গাঢ় পাহাড়ের নিচে, আর একটি মেঘের গায়ে জেলখানা। তো হাত বাড়াও থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে। কে শনাক্ত করছে? কাদের খুনি বলা হয়েছে, কেন তাদের খুনি বলা হয়েছে? অথবা খুনিদের কে শনাক্ত করেছে, এখানে কাদের কেন খুনি বলা হয়েছে? একই উত্তর হবে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? অথবা সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। অথবা দেখো, সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়। চোখ দুটিকে লেখক কোথায় কিভাবে দেখতে পেয়েছিলেন? সেই চোখ দুটি কেমন শান্তি চায়? এই প্রশ্নটি অবশ্যই করে যাবে। এবার গাঢ় পাহাড়ের নিচে চলে এসো। গাঢ় পাহাড়ের নিচে যে আমার বাংলাতে রয়েছে সেখান থেকে তুমি অবশ্যই করবে, তোমরা গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের কৃষিকাজের বর্ণনা দাও, অথবা গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর একই হবে, একই উত্তর হবে। ভালো করে গল্পটি পড়বে, উত্তর অবশ্যই করতে পারবে। চলো। অথবা এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় তাদের জীবনে শান্তি নেই। মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও, তাদের জীবনে শান্তি নেই কেন? অথবা এই অঞ্চলে গারদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। কোন অঞ্চলের কথা বলা হয়েছে? গারদের ঘর কেমন তার বিবরণ দাও। 2 নম্বর প্রশ্নটি দেখো, এগুলো সব অথবার প্রশ্ন। 2 নম্বর, কিন্তু হাতিবিঘার আইন আর চললো না। হাতিবিঘার আইন কি, তা আর চললো না কেন? অথবা হাতিবিঘার আইনের বিবরণ দাও। এবার চলে আসি আমরা মেঘের গায়ে জেলখানাতে। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার ছবি সংক্ষেপে আলোচনা করো। অথবা এছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। কোন জেলখানার কথা বলা হয়েছে? অভিজাত শ্রেণীর কয়েদিরা সেখানে কেমনভাবে থাকতো তা আলোচনা করো। অথবা জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীভাবে অত্যাচার হতো। দেখো 2 নম্বর প্রশ্নটি, এদের কারোর জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির। এদের বলতে কাদের কথা বলা হয়েছে? এই বক্সা বন্দি শিবির কেন নির্মিত হয়েছিল? অথবা বক্সায় যে ব্যবস্থা প্রচলিত রয়েছে তার বিবরণ দাও। একই উত্তর হবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। অথবা সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলি অত্যন্ত ভালো করে যাবে। এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের যারা বন্ধু বান্ধবীরা আছেন, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে যেন ভুলো না। অবশ্যই তোমরা কোশ্চেন কমন পাবে, এ বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকো। অবশ্যই প্র্যাকটিস করে যেও। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। ধন্যবাদ।